বাংলাদেশে একজন হিন্দুর রক্তের দাগ শুকোতে না শুকোতেই আরেকজন হিন্দু জানে শেষ হয়ে যাচ্ছে। যশোরের রানা প্রতাপের খবরটা ম্লান হবার আগেই রাজধানী ঢাকার পার্শ্ববর্তী নরসিংদীতে জানে শেষ হলেন হিন্দু ব্যবসায়ী শরৎমণি চক্রবর্তী। ঘটনাটা ঘটেছে সোমবার 5ই জানুয়ারি স্থানীয় সময় রাত 10টা নাগাদ। প্রতিদিনের মতো শরৎমণি চক্রবর্তী নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্ধুর বাজারে নিজের মুদির দোকান পরিচালনা করছিলেন। সেই সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার উপর অতর্কিতে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথেই তিনি শেষ হয়ে যান। ধর্মপ্রাণ শরৎ চক্রবর্তীর একটা ছোট সন্তান রয়েছে। স্ত্রী বসে রয়েছেন ঠাকুরের সামনে, পুজো করেন প্রতি সন্ধ্যায়, এবং আমাদের কাছে রয়েছে তার পরিবারের ভিডিও। শরৎমণি চক্রবর্তী থেকে খোকন দাস, নামগুলো আলাদা হতে পারে, কিন্তু হামলাকারীদের উল্লাস আর প্রশাসনের নির্লজ্জতা একই সূত্রে গাঁথা। সীমান্তের এপারে বসে আমরা দেখছি কিভাবে প্রতিদিন পরিকল্পনা করে একটা হিন্দু পরিবারকে শেষ করে দেওয়া হচ্ছে, কিভাবে মায়ের কোল খালি করে পৈশাচিক উৎসবে মেতেছে একদল হায়না। বাংলাদেশ কি আদৌ কোনো রাষ্ট্র নাকি কসাইখানা? রোজ একটার পর একটা জানে শেষের ঘটনা ঘটছে, অথচ মেরুদণ্ডহীন ইউনূস প্রশাসন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবার বদলে ঠান্ডা মাথায় তামাশা দেখছে। এই মৌনতা কি সরকারেরই কোনো গোপন ক্লিনজিং এজেন্ডা? অপরাধীদের টার্গেট খুব পরিষ্কার, ভয় দেখিয়ে রক্ত ঝরিয়ে ভিটে মাটি ছাড়া করা। নিহত শরৎমণি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারণচর ইউনিয়নের বাসিন্দা এবং মদন ঠাকুরের ছেলে। তার বয়স ছিল আনুমানিক 40। তার স্ত্রী এবং স্কুল পড়ুয়া এক মেয়ে রয়েছে। শরৎ চক্রবর্তী কর্মসূত্রে আগে দক্ষিণ কোরিয়ায় থাকতেন। কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন। শরৎবাবু অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং কারোর সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। অত্যন্ত মানবিক এবং সামাজিক মানুষ ছিলেন, তার কোনো শত্রুও ছিল না। তার মতো মানুষের জানে শেষ হবার একটাই কারণ, তিনি হিন্দু। যে দেশে হিন্দু জাতিগত নিধন বা এথনিক ক্লিনজিং চলছে সরকারের সুস্পষ্ট পরিকল্পনায়, সেই দেশে হিন্দু হওয়াটাই তো জানে শেষ হয়ে যাবার পক্ষে বড় কারণ। হিন্দু ব্যক্তির আবার দাম কি? যেখানে পাও সেখানেই মারো, এই নীতিতেই চলছে এখন বাংলাদেশ। যশোরের মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে আর এক হিন্দু যুবককে শেষ করে দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির নাম রানা প্রতাপ বৈরাগী। তিনি যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষারকান্তি বৈরাগীর ছেলে। মনিরামপুরের কপালিয়া বাজারে তার একটা বরফ তৈরির কারখানা রয়েছে। এছাড়া তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর নামের একটা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি এবং পুলিশ জানায়, সোমবার বিকেলে রানা প্রতাপ বৈরাগী মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে তার বরফ কলে অবস্থান করছিলেন। সন্ধে 6:45টার দিকে একটা মোটরসাইকেলে করে আসা 3 দুর্বৃত্ত তাকে বরফ কল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে নিয়ে যায়। সেখানে তারা মাথা লক্ষ্য করে 7 রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এই ঘটনার পরপরই কপালিয়া বাজার এবং আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানায়, নিহত রানা প্রতাপ বৈরাগীর বিরুদ্ধে অভয়নগর থানায় এবং কেশপুরে 3টে মামলা রয়েছে। তবে এসব মামলার বিস্তারিত তাৎক্ষণিক জানা যায়নি। রানা প্রতাপ বৈরাগীর মাথায় 3টে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মুক্তার রাজিউল্লাহ খান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ওসি আরও বলেন, তাকে হত্যার কারণ জানা যায়নি। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি উপজেলার কপালিয়া বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বরফ কলে অবস্থান করছিলেন। সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটা গলিতে নিয়ে যায়। এদিকে নিহত রানা প্রতাপের পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি নিজেকে নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর নামে এক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। তবে পত্রিকাটির কার্যনির্বাহী সম্পাদক দাবি করেছেন, রানার সঙ্গে তাদের পত্রিকার কোনো সম্পর্ক নেই। ইউনূসের স্থানীয় প্রশাসন রানা প্রতাপকে ইন্ডিয়ান এজেন্ট বলে দায় ঝাড়তে চাইছে। এর আগে ময়মনসিংহের ভালুকায় খুন হন ব্রজেন্দ্র বিশ্বাস। একটি পোশাক কারখানার ভেতরে নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিলেন। তার সহকর্মী নিরাপত্তা কর্মীর গুলিতে জানে শেষ হন ব্রজেন্দ্র।
সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু মহিলার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের পর গাছের সঙ্গে বেঁধে তার মাথার চুল কেটে নেওয়া হয় 40 বছরের ওই মহিলার। সেই ঘটনার ভিডিও তুলে ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দীপু দাস, খোকন দাস, বজেন্দ্র দাসদের খুনিরা যদি পার পেয়ে যায় তবে বুঝবো এই পৈশাচিক উল্লাস আপনাদের রাষ্ট্রীয় মদতেই চলছে। ছি, ধিক্কার জানাই আপনাদের এই তথাকথিত শাসন ব্যবস্থাকে। এভাবে আর কতকাল? তবে বিচার না পেলে এই ক্ষোভ কিন্তু সীমান্তের কাঁটাতার মানবে না। এবার এক নজরে দেখে নেওয়া যাক গত কয়েকদিনে কোন কোন হিন্দুকে জানে শেষ করা হয়েছে বাংলাদেশে। 8 ডিসেম্বর 2025 ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে এবং পুড়িয়ে জানে শেষ করেছে জনতা। 24 ডিসেম্বর 2025 রাজবাড়িতে জনতা অমৃত মণ্ডলকে পিটিয়ে জানে শেষ করে। 29 থেকে 30 ডিসেম্বর 2025 বজেন্দ্র বিশ্বাসকে পোশাক কারখানায় কর্তব্যরত অবস্থায় গুলি করে জানে শেষ করা হয়। 31 ডিসেম্বর 2025 শরিয়াতপুরে খোকনচন্দ্র দাসকে ছুরিকাঘাত করা হয় এবং তারপর পেট্রোল ঢেলে জীবন্ত শেষ করে দেওয়া হয়। 3রা জানুয়ারি তিনি হাসপাতালে মারা যান। 5ই জানুয়ারি 2026 যশোরে রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে জানে শেষ করা হয়। 5ই জানুয়ারি 2026 নরসিংদীতে ধারালো অস্ত্র দিয়ে জানে শেষ করা হয় শরৎ চক্রবর্তী ওরফে মণিকে। এক হিন্দু বিধবা মহিলার ওপর শারীরিক নির্যাতন চালানোর পর গাছে বেঁধে তার মাথার চুল কেটে নেওয়া হয়েছে, গায়ে দেওয়া হয়েছে সিগারেটের ছ্যাঁকা। এখানেই শেষ নয়, মহিলাকে গাছে বেঁধে রেখে চুল কেটে নেবার ভিডিও করে ভাইরাল করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই চরম অত্যাচারের পর জ্ঞান হারিয়েছেন ওই মহিলা। এই ঘটনার পর স্থানীয় মানুষ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলছে ওই মহিলার। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জে। নির্যাতিতা জানিয়েছেন 2.5 বছর আগে শাহিন নামে এক যুবক ও তার ভাইয়ের কাছ থেকে 20 লাখ টাকা দিয়ে জমি সহ একটা দোতলা বাড়ি কিনেছিলেন। সেই থেকেই নাকি ওই বিধবা মহিলার উপর কুনজর পড়েছিল শাহিনের। তাকে অতীতে একাধিকবার কুপ্রস্তাব দিয়েছিলেন যুবক, তাতে রাজি হননি তিনি। এরপর থেকেই তাকে হেনস্থা করতে শুরু করেন শাহিন। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছেন শনিবার 2রা জানুয়ারি সন্ধ্যায় আচমকাই বাড়িতে ঢোকেন শাহিন এবং তার সঙ্গী হাসান। দুজনে মিলে তার উপর শারীরিক নির্যাতন চালায়। ওই মহিলার অভিযোগ 2 লক্ষ টাকা দিয়ে বাড়ি কেনার পরও আরো 50,000 টাকা দাবি করেছিল ওই দুই অভিযুক্ত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।